নিয়োগ দুর্নীতি মামলায় জামিন সুজয় কৃষ্ণ ভদ্রর। সিবিআই মামলায় জামিন কালীঘাটের কাকুর। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ইডি মামলায় আগেই জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, শর্ত সাপেক্ষে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করা হলো। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন। স্বাস্থ্যের কারণে কয়েক মাস ধরে সিবিআই এর মামলায় অন্তর্বর্তী জামিনে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। শুক্রবার সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তিনি। জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি শুভ্রা ঘোষ বেশ কিছু শর্ত আরোপ করেন। বিচারপতি বলেন, জামিনে মুক্ত ব্যক্তির পাসপোর্ট জমা রাখতে হবে বিশেষ আদালতের কাছে। কলকাতা ছেড়ে তিনি কোথাও যেতে পারবেন না। বিশেষ আদালতে প্রত্যেক শুনানির দিন হাজির থাকতে হবে। নথি বা তথ্য বিকৃত করতে পারবেন না। মোবাইল নম্বর আদালত এবং তদন্তকারী সংস্থাকে জানাতে হবে এবং মোবাইল নম্বর বদলাতে পারবেন না। সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। সহযোগিতা করতে হবে তদন্তে। জামিন মেলায় প্রথম গ্রেফতারি প্রায় 2.5 বছর পর জেলমুক্ত হলেন কালীঘাটের কাকু। জামিন একটা এই আমাদের বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে একটা অংশ, ফলে স্বাভাবিকভাবে কেউ জামিন পেলেই সে অপরাধ মুক্ত হয়ে যায় না। আশা করি চূড়ান্ত রায়ে এই ধরনের লোকরা শাস্তি পাবে। যদি কোনো বন্দীর জামিনের আবেদন যুক্তিগ্রাহ্য বলে মনে হয় মহামান্য আদালতের, এবং সেক্ষেত্রে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যদি তাকে আরও আটকে রাখার পক্ষে গ্রহণযোগ্য যুক্তি আদালতের কাছে না দিতে পারেন, তো সেক্ষেত্রে আদালত আইনের ভাষায় তাকে জামিন দেবেন। এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য নেই। ইডি সূত্রে খবর, হুগলির যুবনেতা কুন্তল ঘোষের মুখে তাপস মণ্ডলের সঙ্গে উঠে আসে গোপাল দলপতির নাম। 2023 সালের 6 ফেব্রুয়ারি এবিপি আনন্দে প্রথমবার গোপাল দলপতির মুখে শোনা যায় কালীঘাটের কাকুর কথা। কুন্তল বারবার বলতো, এটা কি বলতো যে কাকুকে পেমেন্ট করতে হবে, তাড়াতাড়ি দ্রুত না দিলে হবে না, কালীঘাটের কাকুর কাছেই যেতে হবে। এরপর 21 ফেব্রুয়ারি কালীঘাটের কাকুর নাম শোনা যায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে। কালীঘাটের কাকু কে? সেটা কুন্তলজিকে বলবে। আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি। আমি চিনি না। পরদিনই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে খুঁজে বার করে এবিপি আনন্দ। আমার যে সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছানো। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে, আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। 2023 সালের মে মাসে ইডির হাতে গ্রেফতার হন কালীঘাটের কাকু। ইডির দায়ের করা মামলায় জামিন পাওয়ার পরপরই তাকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার হলেও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে কালঘাম ছুটে যায় ইডির। ধৃতের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে শুরু হয় তীব্র টানাপোড়েন। আদালতের নির্দেশের পর বারবার এসএসকেমে গেলেও খালি হাতে ফিরতে হয় ইডি আধিকারিকদের। অবশেষে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। পরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআইও। সেই কালীঘাটের কাকু শুক্রবার জামিন পেলেন সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলায়। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আদালতের নির্দেশে অবশেষে গ্রুপ সি গ্রুপ ডির দাগি তালিকা প্রকাশ করলো এসএসসি। গ্রুপ সি ও গ্রুপ ডির দাগিদের তালিকা প্রকাশ করলো কমিশন আদালতের নির্দেশে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, কিছুক্ষণ আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে 3512 জন দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে। তারা গ্রুপ ডি এবং গ্রুপ সিতে চাকরি করছিলেন এতদিন ধরে, এবং তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা দাগি, অর্থাৎ তারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, এবং সেই সংখ্যাটা হচ্ছে 3512। এবং সেটাই দেখা যাচ্ছে যে আগে রোল নাম্বার এবং নাম দিয়ে শুধুমাত্র প্রকাশ করা হয়েছিল সেই তালিকা। এখন রোল নাম্বার, নামের সঙ্গে সঙ্গে তার কি পোস্ট, অর্থাৎ সে ক্লার্কে চাকরি করতেন না গ্রুপ ডিতে চাকরি করতেন বা পিওনে চাকরি করতেন, সেই সমস্ত ডিটেল পোস্ট এবং তার অভিভাবকের নাম এবং তার জন্ম তারিখ দিয়ে বিস্তারিত তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এই তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে এমনটা মনে করার কোনো কারণ নেই। কারণ তুমি জানো যে গত সোমবারই হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের নিয়োগ দিয়ে 2016 স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্রের সুপারিশ দিয়েছে, তাদের যে মধ্যে যারা দাগি তাদের তালিকা বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে। শুধুমাত্র নাম এবং রোল নাম্বার দিয়ে প্রকাশ করলে
তাদের যে পরিচয় সেটা প্রকাশ্যে আসছে না, তাদের একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারে, সুতরাং চিহ্নিত করা যাচ্ছে না। তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য বিস্তারিত তথ্য দিতে হবে। সেই আদালতের কার্যত গুতোর খেলায় বলা যেতে পারে আজকে স্কুল সার্ভিস কমিশন সেই দাগিদের তালিকা প্রকাশ্যে এনেছে এবং সেখানে দেখা যাচ্ছে নাম, রোল নম্বর তো আছেই, পাশাপাশি পোস্ট এবং যে ডেট অফ বার্থ এবং অভিভাবকের নাম, জন্ম তারিখ, একাধিক তথ্য দিয়ে সেই তালিকা আজকে প্রকাশ্যে আনা হয়েছে। এবং তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন নিয়োগের ব্যাপারে একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং যেটা জানা যাচ্ছে প্রায় 8 লক্ষ ছাড়িয়ে গেছে সেই আবেদনের সংখ্যা। এবং সেখানে দাগিরা কি যদি বুঝতে পারেন সেই সম্ভাবনা আটকাতেই আদালতের এই পদক্ষেপ এমনটাই মনে করা হচ্ছে। এবং যেটা আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে বা একাধিকবার আদালতে প্রশ্ন উঠেছে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন বিশেষত দাগি এবং মানে অযোগ্য প্রার্থীদের প্রতি তাদের একটা বাড়তি সহানুভূতি কাজ করছে, এটা কখনোই করা যাবে না। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বারবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই আদালতের নির্দেশ ছিল যে বিস্তারিতভাবে এই অযোগ্য দাগিদের তালিকা প্রকাশ করতে হবে, যাতে চিহ্নিত করা যায়, যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা কেউ না অংশগ্রহণ করতে পারে। এবং প্রায় 8 লাখ তাও ছাড়িয়ে গেছে একাধিক ব্যক্তি যে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি গ্রুপ ডিতে তারা আবেদন করছেন অনলাইনে, সেই এবং আবেদনপত্র সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো অযোগ্য বা কোনো দাগি ক্যান্ডিডেট যাতে সেখানে যোগাযোগ যে আবেদন করতে না পারেন তার জন্য বিস্তারিতভাবে এই তালিকা প্রকাশ্যে আনতে হবে। এবং সেই প্রেক্ষাপটে স্কুল সার্ভিস কমিশন আজকে 3512 জন এই দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ্যে এনেছে, যারা অযোগ্য, যারা দুর্নীতির মাধ্যমে তাদের চাকরি হয়েছে, স্বাভাবিক মেধার ভিত্তিতে যাদের চাকরি হয়নি, যারা পরীক্ষা নিয়ামক সংস্থা, যারা পরীক্ষার এই নিয়োগের সুপারিশপত্র দেয়, সেই সংস্থায় স্কুল সার্ভিস কমিশন আজকে সেই তালিকা প্রকাশ্যে এনেছিল। আগেও আনা হয়েছিল, কিন্তু তাদের নাম এবং রোল নম্বর ছিল এবং আদালতের কার্যত ভৎসনার পরে আজকে সেই তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আদালতের নির্দেশ মেনে এবার দিতে বাধ্য হলো এসএসসি। আপনাদেরকে জানিয়ে রাখি, আদালতের নির্দেশে অবশেষে দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি দের তালিকা প্রকাশ, 3512 জন দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো কমিশন। একেবারে রোল ও নাম্বার দিয়ে, যেটা আগে তালিকা প্রকাশ করেছিল, এবার অভিভাবকের নাম, জন্ম তারিখ দিয়ে দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ। দেখো কৃষ্ণেন্দু, এই প্রশ্ন উঠেছিল যে একই নাম বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং সেই কারণে এই ডিটেলসটা প্রয়োজন, আর সেটা আদালতকে নির্দেশ দিতে হলো, বাধ্য হলো তাহলে এসএসসি। কৃষ্ণেন্দু, একদমই তাই। এবং কার্যত বলা যায় যে আদালতের গুতো এই পদক্ষেপ করলো এসএসসি, কারণ প্রায় 1 মাস আগে ঠিক এই তালিকাই প্রকাশ করা হয়েছিল এবং তাতে যারা আবেদনকারী, যারা টেন্টেড অর্থাৎ যারা দাগি, যারা অযোগ্য, তাদের নাম, রোল নম্বর ছাড়া কোনো তথ্যই ছিল না। এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছিল যে তিনি কোন স্কুলে পড়ান বা তিনি কোন স্কুলে চাকরি করেন বা তিনি কে। এই বিষয়টাকে বিস্তারিতভাবে নির্দিষ্ট করতে বা চিহ্নিত করতে আদালতের তরফ থেকে একটা কড়া নির্দেশ এসেছিল গত সোমবারই। এবং তুমি জানো যে বারবার আদালতের এই প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার যে তারা অযোগ্য বা দাগিদের নিরাপত্তা বা সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রতি একটু সহানুভূতিশীল। এবং তারা যেহেতু পরীক্ষায় বসতে পারবেন না, সে শিক্ষাকর্মী হোক এবং শিক্ষকরাই হন, তারা যেহেতু পরীক্ষায় বসতে পারবেন না, তাদের প্রতি এত সরকার বা কমিশন এত সহানুভূতিশীল হবে কেন? যারা দুর্নীতি করে চাকরি করেছেন তাদের প্রতি কড়া মানসিকতা দেখাতে হবে। সেই মানসিকতাটা কোর্টের তরফ থেকে, আদালতের তরফ থেকে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তরফ থেকে বারবার এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই এই যে এসসি, এই গ্রুপ ডি এবং গ্রুপ সি, এই দুটো নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন তারা দিয়েছে এবং তারা অনলাইনে আবেদন চেয়েছে। লক্ষ লক্ষ আবেদন সেখানে জমা পড়েছে। জানুয়ারিতে সেখানে পরীক্ষা হওয়ার কথা, লিখিত পরীক্ষা হবে, আবার একটা নিয়োগ পর্ব হবে এবং সেই নিয়োগ পর্বে যদি কোনো দাগি বা অযোগ্য তারা যদি ওখানে কাজে তারা অ্যাপ্লাই করেন, তারা আবেদন করেন, যারা পরীক্ষায় বসেন, তাহলে তাদের কিভাবে চিহ্নিত করা হবে? সেই চিহ্নিতকরণটা যারা আরো প্রকাশ্যে হয়, আরো স্পষ্ট হয়, আরো শারীরিকভাবে হয়, কোর্টের তরফ থেকে, আদালতের তরফে এটা স্পষ্ট নির্দেশ ছিল যে যারা দাগি, যারা অযোগ্য, যারা স্বাভাবিক মেধার জন্য চাকরি পাননি, সেই শিক্ষক হন, গ্রুপ সি হন, গ্রুপ ডি হন, তাদের তালিকা প্রকাশ্যে আনতে হবে এবং বিস্তারিতভাবে আনতে হবে। প্রথম যে তালিকা প্রকাশ্যে এনেছিল, আদালতের মনে হয়েছিল সেই তালিকা
বিস্তারিত নয়, কারণ শুধু নাম আর রোল নাম্বার ছিল। এখন নাম রোল নাম্বার ছাড়াও অভিভাবকের নাম, তার জন্ম তারিখ এবং কোন পোস্টে তিনি চাকরি করতেন এতদিন ধরে, অর্থাৎ সেই পিওন না গ্রুপ সি না গ্রুপ ডি, কোন বিস্তারিতভাবে সেই তথ্য আজকে কার্যত আদালতের ধমক খেয়ে ভর্ৎসনার পর স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে আনলো। ধন্যবাদ কৃষ্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।